অনেক অপেক্ষার পর অক্ষয় কুমারের কেসরি চ্যাপ্টার 2 চলে এসেছে। এটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 1 এর সিকুয়েল কেসরি চ্যাপ্টার 2। কিন্তু যদিও এটার চ্যাপ্টার 1 আর 2 গল্পের মধ্যে অতটা মিল নেই। আর আমিও আপনাদের জন্য নিয়ে আসলাম কেসরি চ্যাপ্টার 2 এক্সপ্লেইন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। সিনেমার শুরুতে দেখা যায় পাঞ্জাবের অমৃতসরের ছোট্ট একটা জায়গা জালিয়ানাবাগ। 1919 সালের 13 এপ্রিল এক মাঠের মধ্যে জমায়েত হয় হাজারো মানুষ। সবাই এখানে একসাথে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করছিল তাদের অধিকার আদায়ের জন্য। এভাবেই তাদের সময় কাটতে থাকে। কিছুক্ষণ পর ওদের মাথার উপর দিয়ে একটি ফাইটার জেট চক্কর দিয়ে চলে যায়। কেটে যায় এভাবে আরো 30 মিনিট। হঠাৎ করেই সেখানে চলে আসে ব্রিটিশ আর্মি। আর এই আর্মিদের লিডার ছিল কমান্ডার ডায়ার নামের একজন, আর ওর সাথে ছিল প্রায় 100 জনের মতন সৈন্য। ডায়ারের নির্দেশে নির্দোষ মানুষগুলোর উপর আর্মিরা বন্দুক তাক করে। শুরু হয় গুলি করা। পাখির মতন মানুষ মারছিল ওরা। ছেলে, মেয়ে, বাচ্চা, বৃদ্ধ, কেউ ছাড় পাচ্ছিল না ওদের কাছ থেকে। এ যেন মানুষরূপী পশু। মানুষ বাঁচার জন্য কতই না আর্তনাদ করতে থাকে, কিন্তু কিছুতেই মন গলে না কমান্ডার ডায়ারের। তাদের এই হত্যাযজ্ঞ চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় থাকা সবাইকে মেরে ফেলে ব্রিটিশ আর্মিরা। আর এরপরও যারা এখনো পুরোপুরি মারা যায়নি তাদেরকে মারার জন্য নতুন এক পন্থা বের করে তারা। বন্দুকের মাথায় চাকু লাগিয়ে তারপরে ওই মানুষগুলোকে মারা শুরু করে তারা। ব্রিটিশ আর্মিরা এই জঘন্যতম কাজ করার পরে সেখান থেকে চলে যায়। এই হত্যাকাণ্ডের মধ্যে কিভাবে যেন 12 থেকে 15 বছর বয়সের একটা ছেলে বেঁচে যায়, কিন্তু এই ছেলেটির মা আর ছোট্ট বোনটি মারা যায় এই পশুদের হাতে। বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া থেকে লাখ লাখ সোলজার নিয়েছিল ব্রিটিশরা, এবং এর বিনিময়ে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে চেয়েছিল। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা তাদের কথা রাখেনি। আবারও তারা ইন্ডিয়ানদের উপর অত্যাচার শুরু করে দেয়। সবচেয়ে বেশি মানুষ যুদ্ধে গিয়েছিল পাঞ্জাব প্রদেশ থেকে। তো পাঞ্জাবের কলেজের এক প্রফেসর কিরপাল সিং ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ উঠায়। আস্তে আস্তে অনেকেই কিরপালের সাথে যোগ দিতে শুরু করে, কিন্তু এটা কোনোভাবেই মানতে পারছিল না ব্রিটিশরা। আর এজন্য কিরপালের বিরুদ্ধে বিভিন্ন কেস করতে শুরু করে ব্রিটিশরা। কিন্তু তাতে কি, সব ধরনের কেসেই জিতে যাচ্ছিল কিরপাল, এবং এর ফলে ব্রিটিশরা অনেক চিন্তায় পড়ে যায়। তারা যে কি করবে তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। আর ঠিক তখনই তিরাত সিং নামের এক ইন্ডিয়ানের কাছে পরামর্শ চায়। আসলে তিরাত ছিল এক কথায় ব্রিটিশদের পাচাটা চামচা। যদিও সে জাতে ইন্ডিয়ান ছিল, কিন্তু সে সবসময় ব্রিটিশদের কাছাকাছি থাকতো, আর ব্রিটিশরা যা বলতো সে সেটাই করত। আর তখন তিরাত একটা উকিল সম্পর্কে বলে, যার নাম চিত্তশঙ্কর নায়ের। যদি আপনাদের কেসটা কেউ জিতাতে পারে তাহলে সেটা নায়েরই পারবে। আসলে নায়ের তখনকার সময় ভাইসরের কমিশনারের একমাত্র ইন্ডিয়ান ছিল, এবং অনেক ভালো উকিলও। তো ব্রিটিশদের কেসটা লড়ার জন্য কন্ট্যাক্ট করা হয় নায়েরের সাথে, এবং নায়েরও সাথে সাথে রাজি হয়ে যায়। কয়েকদিন পরেই কেসের ডেট চলে আসে। কিরপালকে কোর্টে আনা হয়। বাকি সবাই উপস্থিত হয় কোর্টে। শুরু হয় কোর্টের কার্যক্রম। নায়েরের কাছে কেস জেতাই ছিল মূল লক্ষ্য। কি সত্য আর কি মিথ্যা তা কিছুই তার কাছে পরোয়া করে না। যেভাবেই হোক তাকে কেস জিততে হবে, আর এটাই হচ্ছে তার মূল মন্ত্র। এরপর নায়ের কিরপালকে তার কথার জালে ফাঁসিয়ে দোষী সাব্যস্ত করে ফেলে। জিতে যায় ব্রিটিশরা। কোর্টরুম থেকে যাওয়ার সময় কিরপাল নায়েরকে বলে, তুমি অনেক ভালো একজন উকিল, কিন্তু তুমি ভুল মানুষদের জন্য লড়ছো। যেদিন তোমার চোখ খুলবে সেদিন তুমি বুঝতে পারবে জীবনে কত পাপ করেছো তুমি। সেদিন তোমার অনুশোচনা তোমাকে কুরে কুরে খাবে। তবে কিরপালের এই কথায় কান দেয় না নায়ের। নায়েরের এই জিতের জন্য পরক্ষণেই পার্টি দেওয়া হয় ব্রিটিশদের পক্ষ থেকে, এবং সেই জায়গায় ব্রিটিশদের পক্ষ থেকে একটি পদকও নায়েরকে দিতে চায় তারা। নায়েরের কাজ দেখে ব্রিটিশের লর্ডের অনেক খুশি হয়েছে, এবং এতে করে নায়েরও অনেক খুশি লাগতেছে। আর এই পার্টিতে নায়েরের বউ এসেছিল, যার নাম পার্বতী নায়ের। পরের দিনেই নায়েরকে দেওয়া হয় মর্যাদাপূর্ণ সেই পদক। অনেক ধুমধাম করেই চলতে থাকে সেই অনুষ্ঠানটা। আর
অন্যদিকে চলছিল ডায়ের কর্তৃক সেই হত্যাকাণ্ড। কারো মুখে খুশির হাসি আর কারো মুখে মৃত্যুর ভয়। সেদিন রাতের বেলাতেই জালিয়ানাবাগে ঘটে যাওয়া গণহত্যাকে কেন্দ্র করে সকল নিউজ পেপার নিউজ ছাপাতে শুরু করে। কিন্তু এটা কোনোভাবেই হতে দিবে না কমান্ডার ডায়ার, কারণ এই কথা যদি গোটা বিশ্ব জেনে যায় তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে ডায়ারকে। আর এর জন্যই তার নির্দেশে সকল পত্রিকা অফিসে ব্রিটিশ আর্মিরা গিয়ে ভাঙচুর চালায় এবং যেই পেপারগুলো ছাপা হয়েছে অলরেডি সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। সাথে সবাইকে হুমকি দিয়ে আসা হয় যদি এটা কেউ প্রচার করে তাহলে তোমাদের অফিস সহ তোমাদেরকেও পুড়িয়ে মারবো, আর তারপর তোমাদের পরিবারের উপর আঘাত আনা হবে। এই ভয়ে কেউ আর সত্য খবরটা ছাপে না। যদিও এই গণহত্যায় সবারই মন কাঁদবে, তবে কিছুই করার নেই। নিজের জানের মায়া তো সবারই আছে, আর এর জন্য চুপ হয়ে যায় পুরো মিডিয়া। তবে সাধারণ মানুষ চুপ থাকে না, মানববন্ধন করতে থাকে। এটাতে আবারও ঝামেলায় পড়ে যায় ব্রিটিশরা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে জালিয়ানবাগে ঘটে যাওয়া ব্যাপারটা ইনকোয়ারির জন্য একটি টিম গঠন করা হয় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। আসলে এটা ছিল শুধুমাত্র লোক দেখানো। ওদের আসল মোটিভ তো ছিল ব্রিটিশ সরকারের উপর আবারও ইন্ডিয়ানদের ভরসা স্থাপন করা, আর সেজন্যই ওদের একজন ইন্ডিয়ানকে প্রয়োজন ছিল ওদের টিমে। এজন্যই এই টিমের সদস্য করা হয় নায়ারকে। শুরু হয়ে যায় ইনকোয়ারি। কিন্তু আসলে নায়ারকে টিমে নিয়ে যে ব্রিটিশরা কত বড় ভুল করেছিল সেটা একটু সামনে গিয়েই বুঝতে পারবে। এই ব্যাপারটা দেখার জন্য অমৃতসরে এসে পৌঁছায় ওরা সবাই। অফিসে যেতে থাকলে নায়ের খেয়াল করে হাজারো মানুষ এটার বিচার চাইছিল, আর গেটের বাহিরে একটা ছেলে তার নিজের আঁকা একটা ছবি নিয়ে দাঁড়িয়েছিল। আসলে ওর ছবিতে দেখা যাচ্ছিল ওই দিন ঘটে যাওয়া দৃশ্য। ছেলেটা নিজেই এঁকেছিল ছবিটা, কিন্তু তেমন একটা নজর করে না কেউ ওর উপর। যাদের আত্মীয় স্বজনরা মারা গিয়েছিল তাদেরকে শান্ত করতে ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত নেয়। ওদের পরিবারকে 25 টাকা করে দিতে চায়। তখনকার সময় 25 টাকার মূল্য ছিল অনেক বেশি, ধরতে পারেন এখনকার 25 লাখের সমান। এজন্য প্রায় সবাই টাকা নিচ্ছিল। কিন্তু ওই ছেলেটা টাকা পয়সার কোনো তোয়াক্কা না করে দিব্যি বাহিরে দাঁড়িয়েছিল ওই প্লাকার্ড হাতে, আর একদিকে মানুষ লাইন ধরে টাকা নিচ্ছিল। টাকা নেওয়ার সময় এক বৃদ্ধ মহিলা বারবার জানতে চাচ্ছিল যে টাকাটা যে নিচ্ছে ভালো কথা, কিন্তু যে কাগজে টিপসই নিচ্ছে ওই কাগজে কি লেখা আছে। তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওকে কেউই কোনো জবাব দিচ্ছিল না। তখন নায়ের এগিয়ে গিয়ে পড়ে শোনায়, আপনার পরিবারে মারা গেছে এজন্য ব্রিটিশ সরকার কোনো দোষেই নেই, এটাই লেখা ছিল এগ্রিমেন্টটায়। এমন কথা শুনে বৃদ্ধ সহ বাকি সবাই অবাক হয়ে যায়। তাদের সন্তান বাবা মার জন্য টাকা নিচ্ছে, ওরা আর যারা মেরেছে তাদের কোনো দোষ নেই, এমন স্টেটমেন্টও দিচ্ছে ওরা। এটাতে কনফিউজ হয়ে যায় ওরা, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। টাকাটা নেবে কি নেবে না। যদি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওরা দাঁড়ায় তাহলে ওদের পরিবারের মতো ওদের অবস্থা হবে। এর থেকে তো টাকা নিয়ে চুপ থাকাই ভালো। এই জালিয়ানবাগে হয়ে যাওয়া গণহত্যা মোট মানুষ মারা গেছে 1000-এর কিছু বেশি। এটা ব্রিটিশ সরকারের হিসাব, কিন্তু হাসপাতাল থেকে নায়ের জানতে পারে মৃত্যুর সংখ্যা 10,000-এর উপরে। এই সব ব্যাপারগুলো যখন নায়ের চোখের সামনে ঘটতে থাকে তখন সে আস্তে আস্তে অবাকই হতে থাকে। তার দেশের মানুষের উপর এমন অত্যাচার করেছে ব্রিটিশরা, আর সেইখানে কিনা ওদের সাথ দিচ্ছে, নিজের কাছে নিজেই দোষী লাগতে শুরু করে নায়েরে। পরে খুঁজতে খুঁজতে সেই ছোট্ট ছেলেটার বাড়িতে চলে আসে। তখন ছেলেটা আরেকটি ছবি আঁকছিল। আসলে ও ছিল কিরপালের সিং এর ছেলে। পরে সবকিছু খুলে বলে নায়েরকে যে সেদিন কি কি ঘটেছিল ওই ময়দানে। সাথে সাথে আরো বলে ব্রিটিশরা তো অবশ্যই দোষী, কিন্তু আমরা যারা ওদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না তারা ওদের থেকেও বেশি দোষী। আমরা তো ব্রিটিশদেরকে সুযোগ করে দিয়েছি, এজন্যই ওরা আমাদের সাথে এমন করার সাহস পাচ্ছে। ছোট্ট ছেলেটার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায় নায়ের। সে যে কত বড় অপরাধ করছিল এটাই ছোট্ট ছেলেটা নায়েরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। এসব কিছুতে সে সিদ্ধান্ত নেয় যে সে ব্রিটিশদের বিরোধিতা করবে। এরপর কেটে যায় আরো কয়েকদিন। আজকে ইনকোয়ারি কমিশনের সিদ্ধান্ত জানানোর পালা। সবাই নট গিলটি দেয় ব্রিটিশ সরকারকে, কিন্তু নায়ের গিলটি লিখে। তবে তেমন একটা লাভ হয় না, আর ফাইনাল ডিসিশন হয় নট গিলটি। নায়ের গিলটি লিখলেও সে তো ইন্ডিয়ান, ওর সিদ্ধান্তের কোনো তোয়াক্কাই করে না ব্রিটিশরা। আর এই খুশিতে ব্রিটিশরা একটা বড়সড় পার্টির আয়োজন করে। সবাই পার্টি খুব সুন্দরভাবে এনজয় করছিল, কিন্তু নায়ের কিছুতেই শান্তি পাচ্ছিল না। ওর বারবার ওই দিনের কথা মনে পড়ছিল। এত সুন্দর একটা পার্টিও ভালো লাগছিল না নায়ের কাছে। তখন পার্টি থেকে মন ফ্রেশ করতে একটু সাইডে যায় নায়ের। গিয়ে দেখতে পারে ওই পার্টি সেন্টারে একটা বারও আছে। নায়ের সেখানে ঢুকতে চাইলে ওকে ঢুকতে দেয় না দারোয়ান। পরে সেখানে লর্ড এসে একটা সাইনবোর্ড দেখায় নায়েরকে, আর সেখানে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউ, মানে কুকুর আর ইন্ডিয়া এই বারে অ্যালাউ না। এটা দেখে বড় মাপের একটা শক খেয়ে যায় নায়ের। ওদের পশুর মতো দেখে ব্রিটিশরা, আর এতদিন সে ব্রিটিশদের গোলামি করতো নায়ের। এটা একদমই মেনে নিতে পারছিল না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিভাবে সে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াবে, আর সে কি পেরে উঠবে ব্রিটিশদের সাথে। এই সব
চিন্তা ভাবনা যেন নায়েরকে কুরে কুরে খাচ্ছিল। পরের দিন বাসায় ফিরে যাবে নায়ের। যাওয়ার আগে সেই ছোট্ট ছেলেটার বাড়িতে যায় ওর সাথে দেখা করার জন্য। বাড়ির সামনে গিয়ে অনেক ভিড় দেখতে পায় নায়ের। ভিড় ঠেলে ভিতরে গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না নায়ের। দেখতে পায় লাশ অবস্থাতে পড়ে আছে ছোট্ট সেই ছেলেটি। জানতে পারে ছেলেটি নিজে নিজেই মারা গেছে। এটাতে আরো কষ্ট পেয়ে যায় নায়ের। সেখান থেকে সোজাসুজি চলে আসে ট্রেন স্টেশনে। সে তার বাড়িতে ফিরে যাবে। ট্রেনে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। ওর নাম দিলরিত গিল। স্যার, আপনার সাথে একটু কথা ছিল, একটু কি ওয়েট করবেন? তারপর ওর দিকে যায় নায়ের। তখন বলা শুরু করে দিলরিত, স্যার, আপনাকে আমি আইডল মানতাম। আপনার মতো হওয়ার জন্য পরিবারের সাথে ঝগড়া করে এখানে এসে লতে ভর্তি হয়েছিলাম আমি। আর আপনি আসলে এমন, আপনার জন্য ওই ছেলেটা আজকে মারা গেছে। আপনার উচিত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু আপনি সেটা না করে পালিয়ে যাচ্ছেন। এটা বলতে বলতে কিছু কাগজপত্র দেয় নায়েরকে। আসলে এগুলো সেই ছোট্ট ছেলের আঁকা ছবি। আর একটা কথা স্যার, আপনি যদি সেই মাঠে যেতেন তাহলে বুঝতে পারতেন মানুষকে কি নির্মমভাবে মারা হয়েছে সেখানে। মানুষ বাঁচার জন্য কত আর্তনাদ করেছে, কিন্তু তারপরও ওই পশুদের মন গলেনি। সেখানে গেলে আপনি সব কিছু বুঝতে পারবেন। দেয়াল আপনাকে কানে কানে বলে যাবে ওদের নির্মমতার কথা। তবে আপনার তত সাহস নেই স্যার। যান, আপনি বাসায় যান, বাসায় যেয়ে ঘুমান। আর আমি ব্রিটিশদের বিরুদ্ধে একাই লড়ব। এটা বলেই চলে যায় দিলরিত। পরের দিন কমান্ডার ডায়ারের বিরুদ্ধে গণহত্যার মামলা করে বসে দিলরিত। এটাতে সকল ব্রিটিশরাই কেঁপে ওঠে, কারণ সামান্য একজন উকিলও এখন ওদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এমনটা চলতে থাকলে ওদের রাজত্বে সমস্যা হয়ে যাবে। পরে তিরাতে জানায় কোনো সমস্যা নেই, মেয়েটা সদ্য ল পাস করেছে, আর এটাই ওর প্রথম কেস, তো চিন্তার কোনো কারণেই নেই। কোর্টে গিয়ে সে কিছুই করতে পারবে না। কয়েকদিন পর কেসের ডেট চলে আসে। সবাই কোর্টে উপস্থিত। শুরু হয়ে যায় কোর্টের কার্যক্রম। তখন দিলরিত বলে বসে, কেসটা লড়বেন নায়ের স্যার, আর আমি থাকবো ওনার সহযোগী। এ কথা শুনে পুরো কোর্টরুমের হাওয়াই যেন বদলে যায়। ব্রিটিশদের মনে ভয় ঢুকে যায়। ওরা চাচ্ছিল যেন কেসটা ট্রায়ালে না যায়। যদি ট্রায়ালে যায় তবে আদালতে জুরি বোর্ড থাকবে, আর এতে সমস্যায় পড়তে হতে পারে ডায়ারের। তারপর শুরু হয় যায় কোর্টের কার্যক্রম। দুই পক্ষের উকিলের মধ্যে চরম কথার লড়াই চলতে থাকে, কিন্তু শেষমেশের লড়াইয়ে জিতে যায় নায়ের, আর কেসটা ট্রায়ালে চলে যায়। যে ভয়টা ব্রিটিশরা পাচ্ছিল ঠিক তেমনটাই ঘটল। আসলে নায়ের উকিল এমনই, ওই যে আগেই বলেছিলাম ওর কাছে জেতাটাই সব। সেই স্পিরিটটা তো আছেই, আর সাথে যুক্ত হয়েছে সততা। এখন নায়েরকে থামানোর আর কেউ নেই। কোর্টে এমন ঘটনা ঘটায় অনেক আতঙ্কিত হয়ে যায় কমান্ডার ডায়ার, আর ওদের দেশের সবচাইতে ভালো উকিল আনতে চায় কেসটা লড়ার জন্য। কিন্তু তিরাত বলে, না, ইন্ডিয়ান উকিলকে হায়ার করতে হবে আমাদেরকে, আর নায়েরের সাথে কে টক্কর দিতে পারবে সেটা আমি জানি। সেদিন রাতেই তিরাত চলে আসে একটা বারে এক উকিলের সাথে দেখা করার জন্য। ওর নাম নেভিলে ম্যাকিনেল। সে আসলে হাফ ইন্ডিয়ান হাফ ব্রিটিশ। ওর মা ছিল ইন্ডিয়ান আর বাবা ছিল ব্রিটিশ। অনেক আগে নেভিল আর নায়ের খুব ভালো বন্ধু ছিল, তবে এখন সে আর কাজ টাজ করে না। আসলে ভাইসরয়ের কাউন্সিলের জন্য নেভিল আর নায়ের দুজনেই সিলেক্ট হয়েছিল। যে কোনো একজন ওই জায়গাটা পাবে। তবে ওর বাবা মার কথা জেনে যায় মিডিয়া, এজন্য ভাইসরয়ের কাউন্সিলের জায়গা হয় না নেভিলের। আসলে ওর বাবা মার বিয়ে হয়েছিল না, সে ছিল অবৈধ সন্তান, আর ঠিক এই কারণে নেভিলে কোর্টে যাওয়া বন্ধ করে দেয়। তিরাত যখন গিয়ে কেসটা ওকে নিতে বলে তখন সাথে সাথেই না করে দেয়। আমি এসব কেস টেস লড়তে পারবো না, এগুলো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তখন তিরাত বলে, তোমার বাবা মার ইনফরমেশনটা লিক করেছে নায়ের ভাইসরের কাউন্সিলে নিজের জায়গা করে নেওয়ার জন্য। এটাতে অনেক রেগে যায় নেভিল, আর কেসটা নিয়ে নেয়। আসলে এমন কিছুই করেনি নায়ের। পরের দিন আদালতে এসে পৌঁছে সবাই নেভিলকে দেখে তো অবাক হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় কোর্টের কার্যক্রম। নেভিল বলতে শুরু করে, অমৃতসরের ডান্ডা বাহিনী নামে একটা দল ছিল। সেদিন সাধারণ জনগণের মধ্যে মিশে গিয়েছিল তারা, আর মানুষদেরকে উস্কাতে থাকে ব্রিটিশদের বিরুদ্ধে। এটাতে সবাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, আর ঠিক এজন্যই কমান্ডার ডায়ারকে এমন পন্থা অবলম্বন করতে হয়েছিল। ওই ডান্ডা বাহিনীকে মারার জন্য সেদিন গিয়েছিল ওখানে কমান্ডার ডায়ার, কিন্তু যেহেতু ওনাদেরকে শনাক্ত করতে পারেনি তাই সবাইকেই মারতে হয়েছিল। কমান্ডার ডায়ারকে এখানে তার ভুল কোথায়, ব্রিটিশ সরকারকে বাঁচাতে এমনটা করেছিল ডায়ার, আর এটা প্রমাণ করতে আসবে আমার এক সাক্ষী। ডাকা হয় মার্থা স্টিভেনকে। সে কলেজে মিউজিক পড়তো। তখন নেভিল জানতে চায়, আপনার সাথে কি ঘটেছিল এই 10 তারিখে? মার্থা বলা শুরু করে,
সেদিন আমি ক্লাস শেষ করে বের হচ্ছিলাম। আমার বের হতে একটু দেরি হয়ে যায়, এজন্য কলেজে তেমন কেউ ছিল না, সবাই যার যার বাড়িতে চলে গিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে একজন আমাকে অ্যাটাক করে, টেনে নিয়ে যায় স্টোর রুমে আর জোর করে আমার সাথে সেই খারাপ কাজ করে। আমি অনেক চিৎকার চেঁচামেচি করলেও লাভ তেমন একটা হয়নি। এই কাহিনীটা বলছিল আর কান্না করছিল মার্থা। তখন নেভি লোকের একটা ছবি দেখালে মার্থা ইনশিওর করে যে এই লোক সেই লোকই। ওর নাম তানভীর চৌধুরী আর সে ছিল ডান্ডা দলের প্রধান। মার্থার সাথে খারাপ কাজ করার জন্য 12 তারিখে তানভীরকে পুলিশ আটক করে। আর যেহেতু ওদের দলের লিডারকে আটক করা হয়, এর জন্য সবাই ক্ষেপে যায় আর 13 তারিখে মানববন্ধনের মধ্যে গিয়ে মিশে যায়। ওদের মূল টার্গেট ছিল এদেশে যত ব্রিটিশ মেয়ে আছে সবার সাথে মার্থার মতন ওই খারাপ কাজ করা। ঠিক এই খবরটা পেয়ে ডায়ার ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আর ওই ডান্ডা বাহিনীকে মারার সময় কিছু সাধারণ মানুষও মারা যায়। আসলে খারাপ কাজ শেষ করতে হলে দুই একটা ভালো বা কোনো সময় নষ্ট হয়। জুরিসহ পুরো কোর্ট হতবাক হয়ে যায় এই কাহিনীটা শুনে। নায়ের কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। পরে সেদিনের মতো কোর্টটা মুলতবি ঘোষণা করা হয়। পরের দিন নায়ের আর তার বউ যখন গাড়ি করে যাচ্ছিল তখন ব্রিটিশরা ওদের উপর হামলা করে। আর একটা মেয়ে তো নায়েরের মুখে কালি দিয়ে দেয়। সবাই ওদের উপরে রাগান্বিত, কারণ সে মেয়েদের সাথে খারাপ কাজ করার লোকদের সাথে সাথ দিচ্ছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারে না অন্য ব্রিটিশ মেয়েরা। এভাবে করে আবারও শুনানির দিন চলে আসে। মার্থাকে আবারও কোর্টে আনা হয়। এবার নায়েরের জিজ্ঞাসাবাদের পালা। তখন নায়েরের পক্ষ থেকে যায় দিলরিত। আসলে একটা মেয়ের সাথে খারাপ কাজ করা হয়েছে, তো এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। এজন্য তার কাছে মনে করে যে মার্থাকে জিজ্ঞাসাবাদের জন্য দিলরিতই ঠিক হবে। দিলরিত একের পর এক প্রশ্ন করতে থাকে মার্থাকে, আর সব কিছু ঠিকঠাকই জবাব দিচ্ছিল মার্থা। কিন্তু হঠাৎই ভুল করে বসে মার্থা। আসলে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে কতক্ষণ বলা যায়। জানা যায় মার্থা আর তানভীর একে অন্যকে খুব বেশি ভালোবাসত। 10 তারিখ ওরা দুজনে স্টোর রুমে গিয়েছিল ঠিক, তবে মার্থাকে জোর করে নিয়ে যায়নি তানভীর। মার্থা তার ইচ্ছা মতোই তানভীরের সাথে সেই স্টোর রুমে গিয়েছিল। আর এটা তাদের প্রথমবারও না, তারা সবসময় ওই স্টোর রুমের মধ্যেই সময় কাটাতো। ঠিক তখনই সেখানে চলে আসে প্রিন্সিপাল আর ওদেরকে একসাথে দেখে ফেল। এক ইন্ডিয়ানের সাথে এক ব্রিটিশ মেয়ে কোনোভাবেই মেনে নিতে পারে না প্রিন্সিপাল, এমনকি মার্থার পরিবারও। তারপর তানভীরকে ধরিয়ে দেওয়া হয় পুলিশে। আর সবার চাপে মার্থা এই মিথ্যা নাটক সাজিয়েছিল। ওর তো কিছু করার ছিল না, তবে মার্থা এখনও তানভীরকে মনে প্রাণে ভালোবাসে। এই কাহিনীটা সামনে আসায় কেসটা আবারও ঘুরে যায়। পরের শুনানির তারিখ জানিয়ে দিয়ে সেদিনের মতন কোর্ট মুলতবি করা হয়। সময় এভাবেই কাটতে থাকে। দুই দলেই প্রমাণ খোঁজার জন্য মরিয়া হয়ে পড়ে। কেসটা জিততে হলে শক্তভুক্ত প্রমাণ প্রয়োজন। এমন করতে করতে আবারও চলে আসে শুনানির দিন। সেদিন নায়েরের প্রশ্ন করতে থাকে কমান্ডার ডায়ারকে। সাথে ওনার সম্পর্কে অনেক তথ্য দেয় নায়ের। কমান্ডার ডায়ার যখন ছোট ছিল তখন ইন্ডিয়ানদের সাথেই লেখাপড়া করত। সে একটু তোতলা ছিল, এজন্য স্কুলের সবাই তাকে জ্বালাতন করত। আর ঠিক এ কারণে ইন্ডিয়ানদের প্রতি অনেক ক্ষোভ কমান্ডারের। অন্যদিকে দেখা যায় ডায়ারের বাবাও ইন্ডিয়ানদের একদমই দেখতে পারতো না। তো ইন্ডিয়ানদেরকে ঘৃণা করতে হবে এটা ডায়ারের তার বাবার থেকে পেয়েছে। আর ডায়ারের একটা মানসিক সমস্যাও আছে, সে তার রাগ একদমই কন্ট্রোল করতে পারে না, এজন্যই তার ট্রিটমেন্ট চলছিল। নায়ের এসব তথ্য দিচ্ছিল আর ডায়ারকে রাগানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে কমান্ডার অনেক রেগে গিয়ে নায়েরের কলার ধরে বসে। ওদেরকে মেরেছি ঠিক করেছি, এখন তোকেও মারতে হবে। ইন্ডিয়ানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা শুনে থমকে যায় সবাই। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এতক্ষণ কমান্ডারের বিরুদ্ধে নায়েরের যা যা বলেছিল সব কিছুই সত্য। ওর বিরুদ্ধে কেস আরও শক্তভুক্ত হয়ে যায়। তারপর ফাইনাল শুনানির ডেট দিয়ে কোর্টটা সেদিনের মতো মন্তব্য ঘোষণা করা হয়। এর মধ্যেই বেঁধে যায় মূল বিপত্তি। নায়েরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় কমান্ডার। ওর নামে এটা সেটা কেস লাগিয়ে দেয়। আর ঠিক এজন্যই ফাইনাল শুনানির দিনে কোর্টে যেতে পারে না নায়ের, দিলরিত কেউই। তারপর জুরি বোর্ড সবাই মিলে ডিসিশন জানায়। আর এই ডিসিশনের ভিত্তিতে জাজ কমান্ডার ডায়ারকে খালাস করে দেয়। কমান্ডার দেয় নির্দোষ প্রমাণিত হয়। এই ব্যাপারটাতে একদমই ভেঙে পড়ে নায়ার। আর উকালতি বাদ দিয়ে বউকে নিয়ে অনেক দূরে চলে যায়। সেখানে দুজনেই বসবাস করতে শুরু করে। কেটে যায় অনেক দিন। হঠাৎ একদিন একটা চিঠি আসে নায়ারের কাছে। চিঠিটা ছিল কিরপাল সিংয়ের। আপনার সাথে দেখা করার পর আপনার সম্পর্কে অনেক ভালো ভালো বলছিল আমার ছেলে। আর আমার ছেলে নিজে নিজে মারা যাওয়ার মতন ছেলে না। ওর মা ওর বোনকে হারিয়েও সে একাই লড়াই করে যাচ্ছিল। আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আর সেটা করেছে ব্রিটিশ সরকার। চিঠিতে এমন কথা পড়ে শক খেয়ে যায় নায়ের। আর তখনই দিলরিতের সাথে কন্ট্যাক্ট করে এবং আপিল করে ডায়ারের বিরুদ্ধে।
আর দুজনে মিলে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। এভাবেই কেটে যায় কিছুদিন। তারপর শুনানির দিন চলে আসে। তবে এই জাজটা ছিল কমান্ডার ডায়ারের টাকা দিয়ে কেনা গোলাম। তো শুনানি শুরু হওয়ার সাথে সাথে নায়ারের থেকে কোনো কথা না শুনে কেসটা খারিজ করে দেয় জাজ। কোর্টে থাকা সবাই অবাক হয়ে যায়, কিভাবে একটা জাজ এমন কিছু করতে পারে। নায়ারের অনেকভাবে জাজকে রিকোয়েস্ট করতে থাকলে লাভ তেমন একটা হয় না। সে তার ডিসিশনে অটল। তখন নায়ারের একটা বুদ্ধি এঁটে বসে আর জাজের সাথে বেয়াদবি শুরু করে দেয়। এতে জাজ অনেক রাগান্বিত হয়ে নায়ারকে হেফাজতে নেওয়ার আদেশ দেয়। ওর নামে কেসও টুকে দেয় জাজ। কিন্তু এটাতে কেন যেন নায়ার একটু খুশি হয়। ওর মনে মনে যে একটা প্ল্যান চলছিল সেটার জন্য অ্যারেস্ট হওয়া খুব জরুরি ছিল। একটু সামনের দিকে গিয়ে জানা যাবে যে নায়ারের মনে কি প্ল্যান আছে। তারপর চলে আসে সেই দিন। আজ নায়ারের বিরুদ্ধে মামলার শুনানি। এখানে উপস্থিত হয়েছে ৩ জন জাজ, সাথে জুরি বোর্ড, অনেক মানুষ আর মিডিয়াও এসেছিল। তখন নায়ারকে জিজ্ঞেস করা হয় সে এমন কেন করেছিল, আর জাজকে যেন সে সরি বলে এবং সেটার একটা লিখিত দেয়। তখন নায়ার আবারও কমান্ডার ডায়ারের সম্পর্কে বলা শুরু করে। ওকে থামাতে চায় জাজ, কারণ এটা তো কমান্ডার ডায়ারের কেস না, এটা তো নায়ারকে নিয়ে গঠিত কেস। কিন্তু লাভ তেমন একটা হয় না। আসলে এমন একটা রুলস আছে যেখানে জাজের সাথে বেয়াদবি কেন করেছে এটা প্রমাণ করার সুযোগ পাবে নায়ের। সেটার জন্য সে যে কোনো কেসকে টানা দরকার সেটা টানতে পারবে নায়ের। আসলে কমান্ডার ডায়ারের যেদিন ফাইনাল শুনানি হয় সেদিন আমাকে চালাকি করে ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের কাছে। সাথে সাথে সেই জাজকেও কিনে নেয় ওরা। আর জুরি বোর্ডের সবাই একমত ছিল না যে ডায়ার অপরাধ করেনি। ওর মধ্যে অনেকজন দ্বিমত পোষণ করেছিল। তারা মনে করত যে ডায়ার অপরাধী। তখন জুরি বোর্ডের এক মেম্বারকে সাক্ষী হিসাবে আনে নায়ের। সে জানায়, আমার কাছে এটা মনে হয় যে ডায়ার অপরাধী, তো এটার জন্য ওকে সাজা পেতেই হবে। সাথে এটাও জানানো হয় যে উনি ছাড়া আরও কয়েকজন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ডায়ার অপরাধী। তবে সবাইকে ব্রিটিশ সরকার দেশে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন শ্রুতা দিয়ে, আর নিজের যা ভালো লাগে তেমন সিদ্ধান্ত জানিয়েছে জনগণকে। এখানে এটা প্রমাণিত হলো যে ডায়ার তার নিজের ইচ্ছামতো ১৩ তারিখে ওই হত্যাযজ্ঞ চালিয়েছিল। আর সাথে সেই জাজসহ জুরি বোর্ডের কয়েকজনকেও দোষী মানা হয়। সেই সকল লোক যারা যারা ডায়ারকে সাহায্য করেছিল সবার নাম উঠে আসে। আসল কথা আছে না, সত্য কখনো চাপা থাকে না, একটু সময় লাগলেও সত্যের জিত হবেই। এখানে ঠিক তেমনটাই হলো, জিতে গেল নায়াররা। আর এর মাধ্যমেই শেষ হয়ে গেল সিনেমাটি। তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আমরা যারা ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাস পড়েছি তারা অবশ্যই এই হত্যাকাণ্ড সম্পর্কে জানি, কিন্তু এতটা ডিটেলসে এই মুভিতেই দেখানো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই মুভিটি জানাবেন আমার কমেন্ট বক্সে। আর নেক্সট কোন মুভির এক্সপ্লেইন ভিডিও চান আপনারা সেটাও জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।